ভারত টিভিতে। কি ভয়ঙ্কর দৃশ্য! এই দৃশ্য আজ আমাদের বাঙালিদের দেখতে হবে, অর্থাৎ ভারতীয়দের দেখতে হবে, তা কিন্তু হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। জাতির জনক তিনিও রেহাই পেলেন না। হায় রে বাঙালি, সেই যে একটা গান আছে না, হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, হায় বাঙালি হায়। ওপার বাংলায় ঠিক কি ঘটেছিল? মূর্তি ভাঙচুর, অর্থাৎ তাও কার? সেই বাংলার জাতির জনক যাকে বলা হয়ে থাকে। আর এপারে ঠিক কয়েক কিলোমিটারের মধ্যেই, অল্প বিস্তর রেডিয়াসের মধ্যেই কিন্তু আবারও জাতির জনক অপমানিত হলেন, ভুলুণ্ঠিত হলেন, তার মূর্তি ভাঙা হলো। কার মূর্তি? কিসের মূর্তি? কোন এলাকা? কি ঘটছে? আমরা যেন মাঝে মধ্যেই এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ হয়তো দিগ্ভ্রান্ত হয়ে যান, উদ্দেশ্যহীন হয়ে যান। কি করছি আমরা, কি না করছি কিছুই মাথায় থাকে না। অবশ্যই অবশ্যই আজ যে ধরনের ঘটনা, বাংলা জুড়ে অনেক মানুষের যে বিক্ষোভ আন্দোলন, স্বাভাবিকভাবেই সেই আন্দোলনের আঁচ বা সেই বিক্ষোভের আঁচ কিন্তু আজ ফেটে পড়ল উত্তর দিনাজপুরের এই চাকুলিয়ার মাটিতে। সারাদিন ধরে চাকুলিয়াতে আগুন জ্বলল। আক্রান্ত হতে হলো কাকে? না রক্ষককে, পুলিশকে। আর এই বিক্ষোভে শুধু পুলিশ সেই শুধু একা কেন মার খাবে? হ্যাঁ, ভুলুণ্ঠিত হলেন, গলা কেটে নেওয়া হলো আমাদের জাতির জনকের মূর্তি। এটা হয়তো আজ বাঙালি তথা ভারতবাসীর কাছে আরও একটা চরম লজ্জার দিন। তবে ঠিক কেন এই ধরনের ঘটনা? কি ঘটছে? কি অভিযোগ? যেমনটা কিন্তু প্রথম দিক থেকেই সাধারণ মানুষ তারা কিন্তু বলছিলেন, বারবার তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। কে হয়রানি করছে? না কমিশনের কর্তারা, বিএলও থেকে শুরু করে কমিশনের আধিকারিকরা যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ। কি কারণে? তারা ভুয়ো ভোটার বলে তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে বারবার শুনানির জন্য। এই ধরনের নানাবিধ অভিযোগ জানি কিন্তু বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম বনাম তৃণমূল, মানে রাজনীতি তোলপাড়। কিন্তু কোথাও কি আমরা আমাদের রক্ষা করতে পারছি? আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারছি? আমাদের ইতিহাসকে রক্ষা করতে পারছি? আমাদের বাঙালিয়ানাকে রক্ষা করতে পারছি? বা আমাদের ভারতীয়, আমরা যে বলছি আমরা ভারতীয়, আমাদের কেন এসআইআর ডাকা হবে বা এসআইআর এর শুনানিতে কেন ডাকা হচ্ছে? এই যে অনেক অভিযোগ আমরা তুলছি যে শুনানিতে বারবার কেন ডাকা হচ্ছে, তাহলে কি আমরা ডিটেনশন ক্যাম্পে চলে যাব কিনা, এই ধরনের যে নানা প্রশ্ন উত্তর যা খেলা চলছে, কোট আনকোট খেলা বলছি, যা চলছে, তাতে কিন্তু কোথাও আমরা নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি আমরা কে, আমাদের পূর্বপুরুষকে, আমরা কোন মাটিতে বসবাস করছি। সে মাটিকেই আমরা কোনো না কোনোভাবে হয়তো অপমান করছি। আজকে সারাদিন ধরে ভারত টিভি যেই খবরের দিকে নজর রেখেছিলাম আমরা, যা দেখিয়েছি আপনাদের সামনে, চাকুলিয়ার ঘটনা। চাকুলিয়াতে গণবিস্ফোরণ সেটা কিন্তু বলাই যায়। চাকুলিয়ার সাধারণ মানুষ তারা এসআইআর এর শুনানির ডাক পেয়ে রীতিমতো এলাকা জুড়ে তাদের আন্দোলনে সামিল হলেন। সাধারণ মানুষ প্রথমে পথ অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তারপর বিডিও অফিসে ঢুকে ভাঙচুর। সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি বলতে এই যে দেখুন, এই যে বলবো একটু পিসিআরকে এই ভিজুয়ালগুলো চালাতে, যে এই যে সরকারি সম্পত্তি মানে ঠিক কি জিনিস? সরকারি সম্পত্তি সেটা কিন্তু আপনার আমার জিনিস। এই যে চেয়ার টেবিলগুলো ভাঙচুর করা হচ্ছে, এই যে অভিযোগ উঠছে কম্পিউটার বা অন্যান্য এই ধরনের যে সামগ্রী, ইলেকট্রনিক্স ডিভাইস, সেগুলোকে নষ্ট করা হচ্ছে, মানে এগুলো কি হচ্ছে বলুন তো? আপনি আমি আমাদের বাড়ির জিনিস, বাড়ির সম্পত্তি ভেঙে দিচ্ছি, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছি, ঠিক
এই ঘটনাই কি আমরা করছি না? এটাও তো আমাদের বাড়ি, আমাদের নিজেদের সম্পত্তি, সরকারি সম্পত্তি। কে সরকার? এটা কোনো নাম বা পদবি নয়, এটা কিন্তু আপনি আমি এই সরকার গঠন করছি, আপনার আমার, আমরা যারা ভোটার তাদের সম্পত্তি। আর সেই সম্পত্তি আজ কারা ভেঙে দিচ্ছে, কেন ভেঙে দিচ্ছে, কিভাবে আগুন লাগানো হচ্ছে? দেখুন এই যে ঘটনা, পুলিশকে মারা হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে, রেহাই পাচ্ছেন না কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারাও। এমনকি সংবাদ মাধ্যমের একাংশকেও কিন্তু কটূক্তি করা হয়েছে। তারা কারা? এভাবে যারা গান্ধীজিকে অপমান করছেন, যারা ভারতের বাংলার মনীষীদেরকে অপমান করছেন, যারা প্রশাসনকে এভাবে আক্রমণ করছেন, সংবাদ মাধ্যমকে আক্রমণের চেষ্টা করছেন, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সরব হচ্ছি। আদৌ কি এই ঘটনার পেছনে একেবারেই সাধারণ মানুষ, সাদামাটা মানুষরা জড়িত ছিলেন? আজকে সারাদিনের চিত্র দিন শেষে সত্যান্বেষী কিন্তু ঠিক তেমনটা খুঁজে পায়নি। কোনো না কোনো দিক থেকে খুঁচিয়ে কিন্তু ঠিক বেরোচ্ছে এর পেছনে আসলে অন্য একটা রহস্য রয়েছে। কি সেই রহস্য? একদম ঠিক ধরেছেন, ভোটের খেলা হবে। কেউ বা কারা বলেছিলেন খেলা হবে, কারা বলেছিলেন আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। এবার পাল্টা অনেকে বলেছে এবার খেলা হবে। তাহলে খেলা চলছে কিন্তু, আর এই খেলার মধ্যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, আর উলু খাগড়াদের কিন্তু প্রাণ যাচ্ছে। গণবিস্ফোরণ, গণ আন্দোলন প্রতিবেশী বাংলাদেশে, তার আজ কেন বলছি তার আজ, কারণ এই ধরনের যে ঘটনা সেখান থেকেই কি শিক্ষা নিয়েছে এই পারের বাঙালিরা, এই চাকুলিয়ার বাঙালিরা বা আশেপাশে বাঙালিরা? হয়তো না। বাঙালি কোনোদিনও, সে গান্ধীজি হোক কিংবা নেহেরু বা অন্য কোনো মনীষী, তাদের কিন্তু কেউ বাংলার মাটি এমন শিক্ষা বাঙালিকে দেয়নি যে মনীষীদেরকে অপমান করবে, সে ভারতীয় মনীষীরাই হন বা বিদেশি কেউ। বাঙালি কিন্তু চিরকাল শ্রদ্ধার সঙ্গে নতমস্তকে নমস্কার জানিয়ে এসেছে, নমস্কারই শিখিয়েছে গোটা পৃথিবীকে। এর পেছনে দুর্বৃত্তকারীরা রয়েছে। কে বলছে বলুন? বিজেপি, কংগ্রেস বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, তারা কিন্তু শাসক দলের মদতপুষ্ট গুন্ডা বাহিনী এ কাজ করেছে বলছে। আবার অন্যদিকে শাসক দল কিন্তু বলছে বিরোধীদের মদতপুষ্ট গুন্ডা বাহিনী করেছে। মানে মজার বিষয়টা দেখুন, সবার কথাই কিন্তু একটা জিনিস স্পষ্ট, কেউ সরাসরি শাসক দলের দোষ দিচ্ছে না, কেউ সরাসরি বিরোধী দলেরও দোষ দিচ্ছে না, সবার মদতপুষ্ট গুন্ডা বাহিনী, হারমাদ বাহিনী, এই ধরনের কোট আনকোট নানা কথা তারা বলছেন। আমরাও কিন্তু তাই বলছি। আমার তদন্তেও কিন্তু তেমনটাই উঠে এসেছে। সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি শেষ পর্যন্ত বিএলওরা প্রত্যেকেই কিন্তু বলছেন এর পেছনে একটা ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। কি সেই ষড়যন্ত্র, কাদের সেই ষড়যন্ত্র, সবটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে, জেলার আধিকারিকদের এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে, নির্দেশ দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর সবটার পেছনে কারা রয়েছে? আদৌ কি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কোনো গুন্ডা বাহিনী বা কোনো হারমাদ বাহিনী, কোট আনকোট কোনো হারমাদ বাহিনী বা কোনো গুন্ডা বাহিনী বা অসৎ উদ্দেশ্যকারী কেউ রয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রশাসনের আধিকারিকরা তারা তদন্ত করবেন। এবং তদন্ত সঠিক পথে এগোলে, তদন্ত কিন্তু যদি সঠিকভাবে হয়, তাহলে কিন্তু অবশ্যই এর পেছনে কারা রয়েছেন তা জলের মতো, আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। এই বিশ্বাসটা কিন্তু আপনার আমার প্রত্যেকেরই প্রশাসনের উপরে আছে এবং এখনও আছে। সরকারি সম্পত্তি যখন নষ্ট হয়েছে, আমার ঘর যখন জ্বলেছে, আমার বাড়ি যখন জ্বলেছে, আমাদের নথি যখন নষ্ট হয়েছে, আমরা কিন্তু চাইব এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, সঠিক তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। এর পেছনে কারা রয়েছে তাদের খুঁজে বের করুক প্রশাসন, কমিশন। এবং পাশাপাশি আরেকটা কথা কিন্তু না বললেই নয়, কারণ এই যে ঘটনাটা ঘটছে, কেন ঘটছে? শুধু কি ধর্মের সুরসুরি,
শুধু কি রাজনীতির সুরসুরি বা রাজনীতির খেলা? মনে তো হয় না। এর পেছনে গোড়ায় কোথাও একটা গলত তো নিশ্চয়ই রয়েছে। ওই যে সর্ষের মধ্যে ভূত একটা কথা বলে না, হয়তো সেখানেই কিছু একটা ব্যাপার রয়েছে, বা সে ধরনেরই কোনো একটা ঘটনা ঘটেছে। মানুষকে হয়তো সঠিকভাবে সঠিকটা বুঝিয়ে উঠতে পারেননি কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। কোথাও কোথাও শাসক দলের নেতারাই বলছেন মানুষকে কেন পঞ্চায়েত স্তরে নয়, মানুষকে কেন ব্লক লেভেলে ডাকা হচ্ছে, বিডিও অফিসে কেন ডাকা হচ্ছে। কোথাও 70,000, কোথাও 80,000, আরও সংখ্যাটা বেশি হোক, তাতে কোনো যায় আসে না, তাতে কোনো আপত্তি নেই শাসক দলের। কিন্তু সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, যে কারণে মানুষ তাদের ধৈর্যের বাঁধ হারাচ্ছেন। আর এই চাকুলিয়ার যে ঘটনা, তা কিন্তু সেই ধৈর্যের বাঁধ ভেঙেই মানুষ এটা করতে বাধ্য হয়েছেন বলে শাসক দল বলছেন। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট, যেটা একটু আগেই বললাম, মানুষকে বোঝাতে হয়তো পারেননি বা মানুষ বুঝতে পারেননি, কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে। এই মানুষ যারা ভোটার, কোথাও কেউ আত্মহত্যা করছেন বলে অভিযোগ, কোথাও কেউ পালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ, কোথাও কেউ আগুন লাগাচ্ছেন, কোথাও এই ধরনের গণবিস্ফোরণ হচ্ছে, কোথাও শাসক দল মার খাচ্ছে, কোথাও বিরোধী দল মার খাচ্ছে, কোথাও প্রশাসন মার খাচ্ছে। সবটা ঠিক ছিল। জাতির জনক মহাত্মা গান্ধী, তার এই মূর্তি ভেঙে দেওয়া, যা কিন্তু আজকে বাঙালিকে লজ্জায় মাথা নোয়াতে বাধ্য করছে, এটা কিন্তু বাঙালির কাছে যথেষ্ট একটা কালো দিন বলেই সত্যান্বেষী আজ বলছে। সেই সমস্ত কিছুর পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু সত্যান্বেষীও চাইছে। অবশ্যই প্রশাসনের হাতে সেই ক্ষমতা আছে, আমাদেরও প্রশাসনের উপরে সেই বিশ্বাস আছে। নিশ্চয়ই মাটি খুঁড়লে কেউটাও বেরোতে পারে, কৌটোও বেরোতে পারে। এর পেছনে কি আছে রহস্য, সবটাই প্রশাসন তদন্ত করবে, এটা আমাদের ভরসা আছে। তবে এই যে আজকে গণবিস্ফোরণ কেন করলেন মানুষ, কি ছিল তাদের অভাব, কি অভিযোগ, ঠিক একবার শুনুন তো কি বলছেন আন্দোলনকারীরা। প্রথমেই সাধারণ আন্দোলনকারী, বিক্ষোভকারী, তাদের বক্তব্য শোনাবো আপনাদের। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে, এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করতে বলে, হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? আমরাকে যেটা বললো সেটা করলাম। আমরা এই দেশের নাগরিক, আমাদের বাপ দাদা এখানকার, সব এখানকার, আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা। আমরা তো এই দিয়ে বলেছে এটা হবে না, এটা কিসের জন্য? বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোটের মধ্যে 3টাই ক্যান্সেল। আমরা এগুলো এফআইআর মানি না, আর 3বার করে নাম ঘুরে আসছে। আমরা এগুলো মানি না আর মানবো না। আমরা এখানে সেই জবাবটা চাই ভিডিওর কাছে। আমাদের বাবা, দাদা, কাকা, পূর্বপুরুষ সবার নাম আছে, তারপরেও কেন আমাদের বারবার ডাকা হচ্ছে? কি অদ্ভুত না? অভিযোগকারী একজন সাধারণ মানুষ, তিনি এসআইআরটাও ঠিক করে বলতে পারছেন না, এফআইআর বলছেন। মানে এই ধরনের অজ্ঞ মানুষগুলো, একেবারে নিতান্ত সাধারণ মানুষগুলো যারা ক্ষোভে ফেটে পড়ছেন, কেন? তারা দিন আনেন দিন খান। এই ধরনের মানুষগুলো কি এসআইআর, কি ভোটে নাম থাকলো না থাকলো, কি হলো না হলো, ওই 5 বছরে কিছুদিন পর পর একটু করে ভোট আসবে, গিয়ে বোতামটা টিপে দিয়ে আসবে। এই তো হচ্ছে মানুষের কাজ, এই ধরনের মানুষগুলোর কাজ। তারা আজকে কেন বিক্ষোভ দেখাচ্ছেন? তারা আজকে কেন হাতে এইভাবে লাঠিটা নিয়ে পেছনে আগুন ধরাচ্ছেন বা ভাঙচুর করছেন? যদি তারাই করে থাকেন, এর জন্য কি দায় আমাদের নিতে হবে না? ওই যে একটা কথায় বলে না, ছেলে মেয়ে যদি খারাপ হয় সেই দায় কিন্তু বাবা মাকেই নিতে হয়। এটা কিন্তু সমাজে একটা কথা প্রচলিত আছে। তাহলে আমাদের বাবা মা কারা? যারা সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে বসে রয়েছেন, সরকারি পদস্থ আধিকারিকরা। কারণ আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই নাগরিকরাই একটা দায়িত্ব দিয়েছে
আপনাদেরকে নাগরিকদের পরিচালনা করার জন্য, তাদের ভালো মন্দ বোঝানোর জন্য। তাহলে স্পষ্ট হলো তো বিষয়টা, যে এই ধরনের মানুষগুলো তারা কিন্তু কোনো কিছু না জেনে বুঝে, হয়তো একবারের জায়গায় দুবার তাদের ডাকা হয়েছে, তাদের মনে হয়েছে তাদের হয়রান করা হচ্ছে। তাদের বোঝান, আর কবে বোঝাবেন, কবে মানবিক হবে কমিশন, এই নানা প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠছে। তবে যা ঘটে এই বঙ্গে, তার সঙ্গে তো একটু রাজনীতির রং তো থাকবেই। ইতিমধ্যেই তো শোরগোল পড়ে গিয়েছে, কারণ এত বড় ঘটনা, ধুন্ধুমার কাণ্ড। তাহলে কি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস অর্থাৎ শাসক বিরোধী লড়াই কি হবে না? সামনেই তো নির্বাচন। এই নির্বাচনের আগে কে কত ভোটার টানতে পারে নিজের দিকে, এখন সেই খেলাই কিন্তু হচ্ছে। আর যার পরিণাম ভুগতে হচ্ছে কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষকে। প্রথমেই দেখাবো এই ঘটনার প্রেক্ষিতে বিরোধীরা কি বলছেন, তারপরে আবার আসছি শাসক দলের বক্তব্য নিয়ে। তবে আগে দেখুন বিজেপি এবং কংগ্রেস তারা কি বলছেন। চাকুলিয়ায় যেভাবে বিডিও অফিসের সামনে হামলা চালানো হয়েছে, পুলিশ প্রশাসনকে মারধর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো মানুষজন সেখানে ঢুকতে পারছে না, কোনো যাতায়াত করতে পারছে না, এরকম একটা পরিবেশ তৈরি করেছে, সন্ত্রাসের পরিবেশ। এবং তার জন্য দায়ী হলো সম্পূর্ণ তৃণমূলের মদতে, তৃণমূলের হারমান বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা ধিক্কার জানাই তৃণমূলকে, তারা এইভাবে মানুষকে উস্কে দিয়ে একটা অরাজক পরিবেশ তৈরি করছে। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। প্রশাসনই আক্রান্ত, সেটাই তো বলছি। পরিস্থিতি অগ্নিগর্ভ হচ্ছে এবং পশ্চিমবাংলার প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। যদি না পারে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়ে এর ব্যবস্থা করতে হবে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেখুন, এই বাংলায় তৃণমূলের কথা ছাড়া পাতাও হেলে না। তো ভালো করে প্রশাসন যদি বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করে, ঘুরে ফিরে তৃণমূলের লোকদেরকেই পাবে, কারণ ওদের ছাড়া তো কারো ক্ষমতা নেই। পুলিশ আর তৃণমূল তো এক, তাই এটা না করলে পরে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবে? এই বাংলায় ইডিও আক্রান্ত হয়, সিবিআইও আক্রান্ত হয়, বিরোধীরা আক্রান্ত হয়, কলেজের প্রিন্সিপালরা আক্রান্ত হয়, সবাই আক্রান্ত, সাংবাদিকরা আক্রান্ত হয়। এই বাংলায় তো তৃণমূল বাদ দিয়ে সবাই আক্রান্ত। তাই আমি মনে করি না যে প্রশাসনের ইন্ধন ছাড়া কোনো কিছু করা সম্ভব। এবং ভালো করে ইনভেস্টিগেশন করা গেলে সব মামাটি মানুষেরই লোক হবে, অভিষেক মমতারই লোক হবে। এরা কেউ সমাজের লোক হতে পারে না, একটা সামাজিক লোকও হতে পারে না, যারা এই আগুন দেওয়া, ভাঙচুর করা এইসব করে। আমি মনে করি প্রশাসনের সঠিক পদক্ষেপ গ্রহণ করে দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। শুনলেন তো বিরোধীরা কি বলছে। এবারে শাসক দলের নেতারা কি বলছেন তা তো আপনাদের শোনাবো। তবে তার আগে জানিয়ে রাখি, এই গণবিস্ফোরণ থেকে কিন্তু আঘাত থেকে, অর্থাৎ এই গণবিস্ফোরণে কিন্তু হাত পুড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেখানে তৃণমূলের যিনি বিধায়ক আছেন তার কার্যালয়ে হামলা হয়েছে বলে অভিযোগ, তাকেও হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ। মানে কতটা ভয়ঙ্কর একবার ভাবুন তো। প্রথমেই যে বললাম, বাংলাদেশ প্রতিবেশীর থেকে আমরা শিখেছি, মানে আমাদের পরিবেশ, আমাদের সমাজ আমাদেরকে তো মানুষ করে, তাই আমাদের প্রতিবেশী বাংলাদেশ একটা সময় শিখিয়েছিল বা শিখিয়েছে বললে ভুল বলা হবে, তবে হয়তো আমরা অনেকে শিখেছি। তখন ছি নিন্দার ঝড় তুলেছিলাম আমরা। আজকে আমরা কি করলাম সেটাও আজকে আমাদেরকে দেখে হয়তো বাকিরা বলবে ছি। কিন্তু আজকে বাংলাদেশে যেমন শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছিল, তারপরে মুজিব কন্যার উপরে হামলা হয়েছিল এবং তিনি কিন্তু দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। আজকে এই যে ঘটনা, তার আজ কিন্তু পড়েছে শাসক দলের ওপরে, অর্থাৎ শাসক দলের বিধায়ক তিনিও কিন্তু সুরক্ষিত নন। তিনি একটু আমতা করে ব্যাপারটাকে কাটিয়ে গেলেন, কারণ হাজার হলেও তো বিধায়ক, তিনিই অসুরক্ষিত, এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তো বাবা কোনো লাভ নেই, তাহলে তো মানুষ বিশ্বাস করা বন্ধ করে দেবে। তবে তিনি স্বীকার করেছেন ধাক্কাধাক্কি হয়েছে, এবং এ নিয়ে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা, জেলা সভাপতি
তিনি কিন্তু সরব হয়েছেন কার বিরুদ্ধে বলুন তো? কমিশনের বিরুদ্ধে। তার কথায় কি কোনো যুক্তি আছে? বিরোধী রাজনৈতিক দলের নেতারা যা বললেন, তার পরবর্তীতে শাসক দলের জেলা সভাপতির বক্তব্য, সবটা একটু মিলিয়ে দেখবেন প্লিজ। প্রথমে চাকুলিয়ার বিধায়কের বক্তব্য দেখাবো, তারপরে দেখুন পরপরই তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য। কে কি বলছেন ব্যাক টু ব্যাক দেখুন। আমি তো বলবো একটা কথাই, যে যারা এই কাজটা করেছে আমি বলবো এটা করা ঠিক হয়নি, অনুচিত হয়েছে এটা। তবে ওরা ইচ্ছাকৃতভাবে ওরা আসেনি, ঠিক আছে, ওদেরকে একটু পাঠিয়েছে পেছন দিকে দিয়ে, কেউ ওদেরকে উস্কিয়ে দিয়ে এটা কাজ করিয়েছে আমার মনে হয়। না হলে পার্টি অফিসে এখানে হামলা করতো না, আমাদের টিএমসি পার্টি অফিসে হামলা করতো না, কারণ এই অফিসটাতে সাধারণ মানুষের কাজ হয়। আমি তো কারোর সাথে ঝগড়া কিংবা তর্কের মধ্যে জড়াইনি। আমি একটাই বলছিলাম, ভাই শান্ত হও, এটা করে কোনো কিছু হবে না। হ্যাঁ, আমি বললাম যে এগুলো করে কোনো লাভ নেই, এগুলো যা হয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করাটা এটা গণতান্ত্রিক আছে। কিন্তু আমি এটা বলবো না যে কাউকে ক্ষতি করে, কারো কোনো কিছু নষ্ট করে এই আন্দোলন করা হয় না। আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে। শোনেন, ব্যাপারটা হলো এই লোকের খুব ভিড় জমায়েত হয়ে গেছিলো এখানে, ধাক্কাধাক্কিটা দিয়েছে, এটা ঠিক স্বাভাবিক, আমি বলবো ধাক্কাধাক্কি দিয়েছে। তবে যারাই দিয়েছে আমি তাদেরকে বলবো যে ভাই এইসব ভবিষ্যতে যেন না হয়, কারণ আমরা এলাকার মানুষ সবাই এখানে আছি, দুনিয়াতে এসেছি, একদিন ছেড়ে যেতে হবে। তবে এমন খারাপ কাজ করে যাব না যাতে করে মানুষের মধ্যে একটা কলহ কিংবা দেশ থাকে যায়। হ্যাঁ, বিডিও সাহেব ফোন করেছিলাম, আমি ফোন করেছিলাম, আমরা যোগাযোগ করেছিলাম। বিডিও সাহেব বললেন যে ব্লক অফিসে ঢুকে ভাঙচুর করেছে, ল্যাপটপগুলো পর্যন্ত, কম্পিউটারগুলো ভেঙে দিয়েছে। ইলেকশন কমিশন যেটা করছে কোনো চিন্তা ভাবনা নেই, একমাত্র উদ্দেশ্য ডিস্টার্ব করা। মানুষের মনে ক্ষোভ জন্মেছে, এই ক্ষোভেরই প্রতিফলন হলো চাকুলিয়ায় মানুষ রাস্তায় নেমেছে। আমরা মানুষকে বুঝাচ্ছি যে এটা একটা চক্রান্ত হচ্ছে। আর যে বারবার এই হিয়ারিং এ ডাকছে, আজকে এক একটা অঞ্চলে ইসলামপুর বিধানসভা এলাকায় ৮২,০০০ নোটিশ হবে, ৮২,০০০ হয়েছে, হবে। আমি আজকে সকালে ডিএম এর সঙ্গে কথা বলেছি যে আপনার যদি হিয়ারিং করতে হয় তাহলে পঞ্চায়েতগুলোতে আপনারা হিয়ারিং করুন, ওই পঞ্চায়েতের লোকজন চলে আসবে, ওখানে আপনারা হিয়ারিংটা করে নেন। একটা লোক সারাদিন আপনার ব্লকে আসবে, ব্লকে এসে হিয়ারিং করবেন, बोला क्या करेंगे, इलेक्शन कमीशन का ऐसा ही ऑर्डर है। बोले इलेक्शन कमीशन को आप बताइए कि एक विधानसभा में 80-82 आदमी का अगर हियरिंग कराएगा, 80-82 आदमी को अगर बीडीओ ऑफिस में आना होगा तो उसका तो सारा दिन एक गरीब आदमी क्या करके खाएगा वो। বিস্তারিতভাবে ডিএম এর সঙ্গে কথা বলেছি, ডিএম বলছেন ইলেকশন কমিশন का ऑर्डर है, हम क्या करेंगे। তো আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছেও বলবো এই জিনিসটা এইভাবে না করে আপনি আবার এসআইআর বাড়ি বাড়ি করেন না। এর আগে 2002-এ ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, কোনো সমস্যা হয়নি, বাড়ি বাড়ি গেছিল, বাড়ি বাড়ি গিয়ে দেখেছে, ইনকোয়ারি করেছে, ভোটার লিস্টে নাম উঠেছে। 2.5 বছরের কাজ তো আর 2.5 মাসে হয় না। সে আইআর করতে লেগেছিল 2.5 বছর, এখন এটা বলছে 2.5 মাস। এখনই করতে হবে, কি আছে, পার্লামেন্টে একটা অ্যাসেম্বলি ইলেকশন করে তারপরে করুক, সময় তো আছে অনেক। যাই হোক, বিরোধীদের বক্তব্য শোনালাম, শাসক দলের বক্তব্য দেখালাম, এই সবটা মিলিয়ে একটা কোথাও যেন মনে হচ্ছে আসল ব্যাপারটা সবাই কিন্তু সেই জায়গাটা থেকে সরে আসছেন। আসল ব্যাপারটা কিন্তু একটা অন্য কিছু রয়েছে, সেই রহস্য আপনাদের সামনে নিয়ে আসব। তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি।
মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর 4 দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। বিরতিতে যাওয়ার আগে যেই কথাটা বলছিলাম যে ভেতরে একটা রহস্য আছে। এখন তো পিঠেপুলির সিজন, পিঠেপুলি তো অনেকের বাড়িতেই হয়েছে। পাটিসাপটা বলে না, সে পাটিসাপটা পিঠের ভেতরে একটা পুর থাকে, সেটার জন্যই কিন্তু পিঠেটার আলাদা স্বাদ হয়, আর সেটাই কিন্তু সেই পিঠেটার আকর্ষণ। সেই পাটিসাপটার মতো এই শাসক দল বিরোধী দল এদের তরজার মাঝে একটা কিন্তু গোপন রহস্য আছে, সেই পুর রয়েছে। এবারে বলি সেই পুরটা কি। তবে আমার মনে হয় আগে এই বক্তব্যটা শোনালে বেশি ভালো হতো, তবে বলেনি। এই এসআইআর সংক্রান্ত যে কাজগুলো সেগুলো কারা করছেন, একদম মাটিতে নেমে কারা কাজ করছেন? ঠিক বিএলওরা কাজ করছেন। আজকে বিএলওদের বিরুদ্ধে কিন্তু এক গুচ্ছ অভিযোগ, কিন্তু বিভিন্ন জায়গায় বিএলওদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ শোনা যাচ্ছিল। বিএলও নাম এন্ট্রি করতে ভুল করেছে, নথি পেশ করতে ভুল করেছে। বিএলওকে বেচারা তাদের কিন্তু খাটতে হচ্ছে, একবারের জায়গায় 5 বার যেতে হয়েছে। বাড়িতে কেন আসবেন না এই ধরনের কথা সাধারণ মানুষের থেকেও শুনতে হয়েছে। বিরোধীরা, মাফ করবেন, বিএলওরা যা আমাদেরকে অভিযোগ করতেন, আমাদের সাংবাদিকদের কাছে যা অভিযোগ করতেন, তার মানে বোঝা যাচ্ছে বিএলওরা কিন্তু মাঠে নেমে, জমিতে নেমে তারা কিন্তু এই কাজটা করেছেন। তবে আজকের এই যে ঘটনা, আজকে চাকুলিয়ার যে এই ঘটনা, সেই ঘটনা কিন্তু একটা জোরদার নাড়া দিয়েছে বিএলওদের মনে। বিএলওরা কিন্তু অনেকেই আর কাজ করবেন কিনা, পা ফেলবেন কিনা, যাবেন কিনা, এই দুশ্চিন্তার মধ্যে কিন্তু তারা দিন কাটাচ্ছেন। কারণ গণবিস্ফোরণ হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জেলা শাসকের কাছে, জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে চাকুলিয়া কাণ্ড নিয়ে রিপোর্ট তলব করেছে। আর তাতে স্বাভাবিকভাবেই যে সমস্ত বিএলওরা কাজ করছেন এই উত্তর দিনাজপুরে, রায়গঞ্জ বলুন, কালিয়াগঞ্জ বলুন, চোপড়া বলুন, চাকুলিয়া বলুন বা গোয়ালপুকুরে বলুন, সে বিএলওদের মন কিন্তু
ধুকপুক করছে, আর এই বুক ধুরপুর করবে, এটাই কিন্তু স্বাভাবিক। তারা কিন্তু বলছেন যে একজনের বাড়িতে একবার কেন, তারা 5 বার যেতে রাজি, কিন্তু সঠিক নথি সঠিক সময়ে সঠিকভাবে জমা দেওয়ার পর যদি নাম কাটা যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের সাধারণ মানুষের জবাবদিহির মুখে পড়তে হচ্ছে, সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, আর সেখানে তাদের জবাবদিহি করতে হচ্ছে। শুধু তাই নয়, তারা যে অভিযোগ করছেন তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো, আরো ভয়ঙ্কর, আরো বিস্ফোরক। এই যে বলছি ভেতরে পুর থাকে, সে পুরটা একবার বক্তব্যটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। চোপড়াতে এক ঝাঁক বিএলও তারা কিন্তু তাদের কাজ থেকে অব্যাহতি চাইছেন, কিন্তু মাঝে কিন্তু তারা বলছেন তারা কাজ করতে চান, তাদের নিরাপত্তা কোথায়? আগে বক্তব্যটা দেখাবো আপনাদের, আগে বক্তব্য শুনুন কি ভয়ঙ্কর অভিযোগ তুলছেন চোপড়ার বিএলওরা। আমরা এই আতঙ্কের মধ্যে আছি যে চোপড়া ব্লকে আমাদের যে 70,000-এর অ্যাবভ নোটিশ ইস্যু হলো, এবার আবার আমরা যে ডকুমেন্টস রিসিভ করে আবার যে আপলোড দিব, এটার কি সিউরিটি আছে যে ওই ব্যক্তিটার নামটা থাকবে কি থাকবে না? যদি কারো নাম, লিগ্যাল কোনো মানুষের নাম যদি কেটে যায়, তাহলে আমরা নিরাপত্তায় ভুগবো, আমাদের অসুবিধা হবে। ভিডিও সাহেব কি বলবেন? স্যারকে আমরা আমাদের দাবি বললাম, আমাদের দুঃখ বেদনার কথা বললাম আমরা সবাই। এখন উনি বলল, আমরা আমাদের গণহারে ইস্তফা দিলাম, দেওয়ার পর এখন স্যার বলল যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। আমরা তো বলছি না যে আমরা কাজ করব না, আমরা নিরাপত্তার কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছি, আমরা তো কাজ করব না। ইস্তফা এটার কথা বলতেছি যে আমাদের যে লোকগুলোর কথা, যে আমরা যে পেপারস ডকুমেন্টস আপলোড করলাম, আপলোড করার পর আমাদের সিউরিটিটার কথা বলছি। তাহলে ইস্তফা দেননি? না, আমরা দিলাম তো, বললাম গ্রহণ করা হয়নি, সেটা সময় দিল আমাদেরকে, আমরা সন্ধ্যার পর জানাবো। দেখুন, এই যে অভিযোগ তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। তারা কিন্তু একেবারে যে আতঙ্কের মধ্যে রয়েছেন তা কিন্তু এই বিএলওদের কথাতেই স্পষ্ট। আজকে এই যে ঘটনা যা নাড়িয়ে দিয়েছে কমিশনের ভিত বলাই যেতে পারে, কমিশনের কর্তারাও তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারাও তদন্ত চাইছেন, তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সাধারণ মানুষগুলো, একেবারে ছা পোষা মানুষগুলো, এই যে বিএলওরা, তারা কিন্তু বলছেন নিরাপত্তা। মনে পড়ছে ভোট আসে ভোট যায়, এই ভোটের সঙ্গে যারা জড়িত, যারা প্রিসাইডিং অফিসার, যারা পোলিং পার্সনরা থাকেন, তারাও কিন্তু নির্বাচনে যাওয়ার আগে তাদের নিরাপত্তার দাবিতে সরব হন। একটু আগে বিজেপির বক্তব্য দেখালাম না, বিজেপি বলছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসআইআর এর কাজ হোক। এবার সব ক্ষেত্রে কেন কেন্দ্রীয় বাহিনী, এই প্রশ্ন কিন্তু অনেকেই তোলেন। বলবেন তো যে পুলিশকে যেহেতু আক্রান্ত হতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী একমাত্র ভরসা। কিন্তু এই আক্রমণটা কারা করছে, এই ঘটনাটা কারা করছে, এই বিষয়টা কিন্তু অবশ্য চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ তিনি কিন্তু কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি হয়তো সবটা খোলসা করেননি, সবটা স্পষ্ট করেননি। তিনি কিন্তু বলছেন কেউ লেলিয়ে দিয়েছিল। অবশ্যই বিরোধীরা বলছে শাসক দলের দোষ, শাসক দলের এমএলএ বা শাসক দলের নেতারা তারা কিন্তু কোনো না কোনোভাবে বলছেন বিরোধীদের চক্রান্ত। তবে কেউ না কেউ তো করেছে, জোর যার মুল্লুক তার, সেটাই যদি ধরে নিই, সব কথা সব সময় বলতে হয় না। তাহলে এই ক্ষেত্রে প্রশাসনকে আরও বেশি সক্রিয় হওয়া দরকার ছিল। প্রশাসনের কি কোথাও কোনো গাফিলতি ছিল? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন কিন্তু উঠছেই। মানুষকে আরও বেশি সজাগ হতে হবে, মানুষের মধ্যে সেই সচেতনতার পাঠটা পড়াতে হবে। সেই সচেতনতা যতক্ষণ না মানুষকে সচেতন করা হচ্ছে, সচেতন করা যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই ধরনের কার্যকলাপ কিন্তু বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। না হলে শুধু উদাহরণই দিয়ে যেতে হবে, হয়তো এক দল যাবে আরেক দল আসবে ক্ষমতায়,
মানুষের, আপনার আমার চরিত্রের কি কোনো পরিবর্তন হবে? আপনার আমার অভাব স্বভাব এগুলো কি কোনো পরিবর্তন হবে? আপনি আমি কি নতুন করে কিছু শিখব? এই নানা বিষয় কিন্তু আজকে সমাজে যারাই রয়েছেন, যারা যেই শ্রেণীর মানুষরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেককে বোঝান। আর এই বুঝিয়েই একটা সময় কিন্তু একটা সোনার বাংলা তৈরি হবে, একটা ভালো বাংলা তৈরি হবে, এটা কিন্তু বলা যায়। কারণ যারা এই কাণ্ড ঘটিয়েছে, সকাল থেকে প্রতিবাদের সুরটা অন্যরকম ছিল, পরবর্তীতে জাতির জনকের মূর্তির এই যে ভাঙচুরের দৃশ্য, যা মুখে আনতেও আমাদের অনেকের ব্যথা পেতে হচ্ছে, অনেকেই কষ্ট পাবেন। গান্ধীজির এই মূর্তি ভাঙা তা কিন্তু ভালো লক্ষণ নয়। কোথাও বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও গান্ধীজির মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও আরও অনেক ধরনের অনেক মনীষীদের মূর্তির ওপরে হামলা হচ্ছে। এই মূর্তি ভেঙে কিন্তু কোনো পরিবর্তন করা যায় না, কোনো পরিবর্তন আনা যায় না। মূর্তি ভেঙে শুধুমাত্র রাষ্ট্রে আগুন ধরানো যায়, আর তাতে কিন্তু ঘর পড়ে আপনার আমার মতো সাধারণ মানুষেরই। তাই উলু খাগড়া হবেন না অন্য কিছু, নাকি সোজা সাপটা সাধারণভাবে সাধারণ পথে চলবেন, সবটাই কিন্তু আমাদের নিজের মস্তিষ্কই ঠিক করবে। সবসময় সব কিছু সাধারণ মানুষকেও এখান থেকে ভাবতে নেই, অনেক কিছু এখান থেকেও ভাবতে হয়। আজ হয়তো সময় এসেছে এখান থেকে ভাবার। তবে সবটাই তদন্ত হোক, সবটাই মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আরও দৃঢ় হোক, যারা বৈধ ভোটার তাদের নাম থাকুক, এবং সব ক্ষেত্রে বলবো সবার বাড়িতে প্রত্যেকে ভালোভাবে পৌঁছন। কারণ কি, যারা আজকাল আক্রান্ত হচ্ছেন সরকারি কর্মীরা, তারাও কারোর ছেলে, কারোর বাবা, কারোর স্বামী, তাদের কোনো দোষ নেই, তারা ডিউটি করতে এসেছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও একটি এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত
সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।